আবার স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, দীর্ঘদিন পরে ১৫০০ কোটি টাকার উপরে লেনদেন করে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে কিন্তু রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে। যদিও লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমরা যেটা দেখেছি যে খুব বেশি প্রতিষ্ঠানের দর না বাড়লেও কিন্তু আজকে লেনদেনের পরিমাণ কিন্তু রেকর্ড সংখ্যক লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে লেনদেনের পরিমাণ লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমরা যদি একটু দেখি যে আজকে সূচকের কি অবস্থান ছিল এবং কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে এবং সারাদিন জুড়ে লেনদেনেরই বা কি অবস্থান ছিল, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে ১৫২৯ কোটি টাকা লেনদেনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে এবং দিনের শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত একটানা পজিটিভ ছিল এই লেনদেনের পরিমাণ। তো দিন শেষে আমরা যদি একটু সূচকের অবস্থান দেখি, ঢাকা স্টক এক্সচেঞ্জে ৫,৫১৬ পয়েন্টে রয়েছে ডিএসসির প্রধান সূচকটি এবং আমি এখানে একটু বলছি যে ১৮৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, যেখানে দর হারানোর সংখ্যা রয়েছে ১৬০টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা ৪৯টি এবং দিন শেষে আপনারা দেখছেন যে ৪১ পয়েন্টের মতো বেড়েছে ডিএসসির প্রধান সূচক। ৫,৫১৬ পয়েন্টে দিন শেষে সূচকের অবস্থান রয়েছে। তো ভালো একটা লেনদেনের মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা বাজারের সূচনা দেখলাম এবং বাজারের শেষটাও বেশ ভালো ছিল। সেই একই গতির মধ্যে কিন্তু দিয়ে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে। তো দর্শক, এখন আমরা কথা বলবো দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আমরা আসলে শুরু করতে চাচ্ছি বেশ কয়েকদিন আগেই যে আমরা আমাদের জন্য একটা গুড নিউজ আমরা বলবো যে জাতিসংঘের সাধারণ পরিষদের পক্ষ থেকে যে এলডিসি গ্রাজুয়েশন পেছানোর জন্য একটা প্রস্তাবনা দিয়েছে, এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য একটা ভালো একটা সংবাদ। এটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে গত কয়েকদিন আগে আপনারা যেটা দেখেছেন, এটা আসলে জাতিসংঘ সাধারণ পরিষদে চূড়ান্ত ভাবে এটা পাস হবে। এটা জাতিসংঘের একটা কমিটি আছে, অর্থনৈতিক সামাজিক বিষয়ক একটা কমিটি, সেখানে এটা প্রাথমিকভাবে বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন পেছানো হয়েছে বলা হয়েছে। এটা চূড়ান্ত ভাবে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটের মাধ্যমে এটা ফাইনাল হবে। তবে আমরা আশা করছি, যেহেতু একটা কমিটি অলরেডি আমাদের এলডিসি গ্রাজুয়েশন পিছিয়ে দিয়েছে, সেটা আমাদের জন্য ভালো পয়েন্ট। আপনারা জেনেছেন যে ব্যবসায়ীরা আগে থেকে এটা পেছানোর জন্য কথা বলছিল, তারা আলোচনা করছিল সরকার সহ বিভিন্ন নীতি নির্ধারণী পর্যায়ে। সো এটা আমাদের জন্য ভালো হয়েছে। আপনারা জানেন যে যদি আমরা এখনই এটা পাই, তাহলে আমাদের অনেক দেশে আমরা যে শুল্ক মুক্ত বাণিজ্য করতে পারি সেটা আমাদের হারাবে। আমরা স্ট্যাটাস থাকবে কিন্তু আমরা টাকা হারাবো। সো আমাদের আরো কিছু প্রিপারেশন নিতে হবে। সো আমরা মনে করি এখন থেকে আমাদের সেই প্রস্তুতি গুলো নিতে হবে। যেমন আপনারা ধরেন বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য আছে ব্যবস্থা, সেই বাণিজ্য গুলো আমাদের করতে হবে যাতে এই সুবিধা পাওয়ার পরও আমরা করমুক্ত ভাবে ব্যবসা করতে পারি সেসব দেশে। জি, এবং অনেক হ্যাঁ বলো। জীবন আসলে যেহেতু আপনি তৈরি পোশাক শিল্প খাতের সাথে যুক্ত আছেন এবং আমি যদি একটু জানতে চাই যে এই যে এলডিসি গ্রাজুয়েশন যদি পেছানোর যে প্রস্তাবনা দেয়া হয়েছে এবং সেটা যদি কার্যকর হয়, সেক্ষেত্রে এই সেক্টরটা কতটা উপকৃত হবে? হ্যাঁ, অবশ্যই। এটা আসলে আমাদের দেশ যেহেতু এখনো তৈরি পোশাক নির্ভরশীল, আপনারা জানেন যে 80% ফরেন কারেন্সি এখান থেকে আসে। তো বেশিরভাগ মস্টলি আসলে তৈরি পোশাক শিল্প উপকৃত হবে। এখানে আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশে শুল্ক মুক্ত সুবিধা পাই আমরা আমাদের পণ্য রপ্তানিতে। সেই শুল্ক মুক্ত রপ্তানি এখনই যদি সেটা হয়ে যেত, আমরা সেই সুযোগগুলো হারাতাম। এখন আমাদের যেহেতু 3 বছর সময় আছে, এর মধ্যেই আমরা বিভিন্ন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা যে নতুন নতুন বাজার সৃষ্টি, আমাদের পণ্যের বৈচিত্র্যকরণ, আমাদের প্রোডাকশন বৃদ্ধি করা, আমাদের শ্রমিকদের মান উন্নয়ন, তাদের দক্ষতা বৃদ্ধি করা, এইগুলা নিয়ে কাজ করতে হবে। আমাদের এখন থেকেই শুরু করতে হবে। এই জিনিসগুলো প্রিপারেশন নিয়ে নিতে হবে যাতে 3 বছর পরে আমরা এলডিসি গ্রাজুয়েশন পেলেও আমরা এই সুযোগ সুবিধাগুলো, আমরা শুল্ক মুক্ত বাণিজ্য সুযোগ সুবিধাগুলো পাই। আমরা নিজেরাও তৈরি পোশাক শিল্পের সাথে সাথে আমরা অন্যান্য যে বিভিন্ন শিল্পে আরো পণ্য বা অন্যান্য প্রোডাক্ট আমরা বাংলাদেশ থেকে তৈরি করতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সাথে সাথে আমাদের অভ্যন্তরীণ যে ইকোনমি, সেটাকে স্ট্রং করতে হবে। আপনি দেখেছেন বিভিন্ন ঈদের সময় আমাদের যে কেনা বেচা হয় লোকাল, সেটা কিন্তু বিশাল একটা অর্থনীতির বিশাল একটা ভূমিকা রাখে জিডিপিতে। তো আমরা মনে করি যে এখনই সময় আমাদের নিজস্ব পণ্য তৈরি করা, নিজস্ব অর্থনীতিকে শক্তিশালী করা, যেটা কর্মসংস্থান রাজস্ব বাড়াবে। আমি সাথে সাথে অন্যান্য দেশের উপর নির্ভরশীলতা আমাদের কমাতে হবে। রপ্তানি অবশ্যই আমাদের বাড়াতে হবে।
আমাদের আপনারা দেখেছেন সরকারও চাচ্ছে 2034-এর মধ্যে 1 ট্রিলিয়ন বিলিয়ন অর্থনীতি করতে, এবং সেটা মনে করি এখনো আমরা তৈরি পোশাক শিল্পের উপরই বেশি তৈরি পোশাক শিল্পের উপর নির্ভরশীল সেই অর্থনীতি যদি আমরা করতে চাই। জি, যদিও কারণ আপনি আমরা এখনো কিছুক্ষণ জি আপনি যদিও কিছুক্ষণ আগে বলছিলেন যে এই সময়টাতে আসলে হচ্ছে আমাদের বসে না থেকে, যেহেতু 3 বছর এবং গ্রেস পিরিয়ড আরো 3 বছর 6 বছরের মতো আমাদের হাতে সময় আছে, তো এই সময়টাতে আসলে কাজে লাগানোর জন্য বিভিন্ন পদক্ষেপের কথা বলছিলেন, যে আরো আসলে এই যে সময়টাকে আমরা আরো কিভাবে কাজে লাগাতে পারি বসে না থেকে, যে এটা যাতে পরবর্তীতে যাতে আমাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে না পড়তে হয়। এই যে যেটা আমি বললাম যে আমাদের বিভিন্ন মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে বিভিন্ন দেশের সাথে, আমরা যে সব দেশে করমুক্ত পাই সেই সুবিধা পাই, সেই সুবিধাগুলো যাতে এলডিসি গ্রাজুয়েশনের পরে 3 বছর পরে অব্যাহত থাকে, সেগুলো নিয়ে আমাদের এখন থেকেই কূটনীতিক পর্যায়ে আলোচনা করতে হবে, ব্যবসায়িক পর্যায়ে আলোচনা করতে হবে, ব্যবসায়ী সংগঠন সহ সরকার নীতি নির্ধারকদের বিভিন্ন ডিপ্লোম্যাটিক চ্যানেলে এখন থেকেই তদবির লবিং সহ যা করা করণীয় করতে হবে। পাশাপাশি আমাদের নিজস্ব অর্থনীতিকে স্ট্রং করতে হবে। আর আমরা যদি পণ্য রপ্তানি বাড়াতে চাই, আমরা যদি $1 ট্রিলিয়ন ইকোনমি করতে চাই 2034-এর মধ্যে, অবশ্যই আমাদের আরো বিকল্প শিল্প তৈরি করতে হবে। সাথে সাথে শুধু তৈরি পোশাক শিল্প নির্ভর করলে আমি মনে করি এটা বুদ্ধিমানের কাজ হবে না। এখনো আমি মনে করি তৈরি পোশাক শিল্প আমাদেরকে অনেক কিছু দিতে পারবে, তবে সাথে সাথে আমাদের যে বিকল্প নতুন নতুন শিল্প সেগুলো তৈরি করতে হবে। আমাদের দেশেও অর্থনীতিকে স্ট্রং করতে হবে। পর্যটন খাতকে আমরা সাজাতে পারি ডেলি। আমাদের অনেক সুন্দর একটা বাংলাদেশ আমরা পেয়েছি প্রাকৃতিক ভাবে, সেখানে পর্যটন কিভাবে দেশি বিদেশি পর্যটন আনা যায়, পর্যটন শিল্প সহ আর অন্যান্য যে শিল্প, বিভিন্ন শিল্প, এখন আমাদের দেশে মোবাইল অ্যাসেম্বলি প্ল্যান্ট তৈরি হচ্ছে, ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে ওয়ালটন, এইরকম আরো কিছু কি করা যায় সেইগুলো নিয়ে আমাদের এখন থেকে কাজ করতে হবে। পাশাপাশি আমাদের যে জি, আসবো একটু অন্য প্রসঙ্গে। সদ্য কিছুদিন আগেই যে বন্ধ কারখানা সহ বিভিন্ন সেক্টরের উন্নতি, অর্থাৎ অর্থনৈতিক উন্নতির জন্য সরকার 60,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, এটাকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি গত কয়েকদিন আগে সেটার বিষয়ে একটা সাক্ষাৎকার দিয়েছি একটা টিভি চ্যানেলে। সেখানে বলেছি যে আমি স্বাগত জানিয়েছি এই পদক্ষেপকে, কিন্তু এখানে কিছুটা আছে, ব্যবসায়ীদের কিছুটা প্রবলেম আছে। তারা বলছে যে বন্ধ কারখানা চালু করার জন্য সরকার যে প্রণোদনা দিচ্ছে, ধন্যবাদ, 7% সুদে, আপনারা জানেন এখানে ব্যবসায়ীরা লোন পাবে তাদের বন্ধ কারখানা বা যেই কারখানাগুলো সমস্যা সেগুলো চালু করার জন্য। সরকারের টার্গেট ছিল, ইশতেহারে ছিল 10 লক্ষ কর্মসংস্থান তৈরি করবে। জি, তো আমরা মনে করি এটা একটা ভালো পদক্ষেপ, কিন্তু এখানে কিছু নীতি, এখানে কিছু কঠিন নিয়ম আছে যেটা ব্যবসায়ীদের জন্য প্রবলেম। যেমন আপনারা জানেন যে এই লোনটা নেওয়ার আগে তারা শর্ত দিয়েছে সিআইবি ঠিক থাকতে হবে। যদি বন্ধ কারখানার মালিক সিআইবি ঠিক থাকে তাহলে কি, তাহলে তো তার লোনই লাগবে না নতুন করে, তাহলে কেন সে এই পণ্যটা না নিবে? তার তো ব্যবসায়ী ঠিক আছে। এই শর্তগুলা যদি শিথিল করে, এখানে লোনের যে মেয়াদ সেটা 1 বছর করা হয়েছে, এবং ব্যবসায়ীরা বলছে আমাদের ঘুরে দাঁড়াতেই তো 2-3 বছর 4 বছর 5 বছর লাগবে, সেই মেয়াদটা যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য ইজি হবে। তাহলে মনে করি যে প্রণোদনা প্যাকেজ সরকার যে কর্মসংস্থান এবং বাড়ানোর জন্য প্রথমেই এসে যে আমাদের সাহায্য সহযোগিতা করছে সেটা কার্যকর হবে। তো এই জিনিসগুলো আমরা মনে করি সরকার দেখবে আরেকটু সহজ এবং শিথিল ভাবে প্রণোদনা দিলে। সাথে সাথে আমি বলবো অবশ্যই ব্যাংকের কাজ যাচাই বাছাই করে মাঠ পর্যায়ে একটা টিম থাকবে, যাদের সঠিকভাবে প্রাপ্য তাদেরকে এই প্রণোদনা প্যাকেজটা দেওয়া হোক দ্রুত, যাতে সেটা একটা টিম থাকে মাঠ পর্যায়ে, তারা পরীক্ষা নিরীক্ষা করে সেই জায়গায় যে রিয়েলি ক্ষতিগ্রস্ত বা যার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে তাদেরকে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমি মনে করি ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, কিন্তু সেটা হতে হবে অতি দ্রুত। সেটা যদি দীর্ঘ সময় নিয়ে তারা করে তাহলে তো প্রতিষ্ঠান আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা মনে করি কিছু শর্ত আছে, শর্তগুলো যদি শিথিল করা হয় তাহলে অবশ্যই আমরা মনে করি সরকার যে ভালো একটা পদক্ষেপ অর্থনীতিকে সচল করতে, আমরা মনে করি সেটাকে আমরা সাপোর্ট দিচ্ছি, সমর্থন দিচ্ছি। আমরা মনে করি অর্থনীতি ইনশাল্লাহ আমাদের ঘুরে দাঁড়াবে এবং আমরা আরো বিনিয়োগ করতে পারবো, আরো আমাদের রাজস্ব ভাবে কর্মসংস্থান বাড়বে। যে আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম, যে এই যে বন্ধ কারখানা চালুটা আসলে এতটা সহজ হবে কিনা, বা এই বন্ধ কারখানা চালু ছাড়াও বিভিন্ন কারখানাগুলো যে আসলে বিভিন্ন সমস্যায় আছে এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন সমস্যা আছে, তো সেক্ষেত্রে আসলে কোন জায়গাটাতে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, বন্ধ কারখানা চালুর ক্ষেত্রে নাকি যে কারখানাগুলো আসলে সমস্যা আছে? আরেকটা বিষয় হচ্ছে যে বন্ধ কারখানাগুলো যেগুলো বন্ধ হয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন কারণেই আসলে বন্ধ হয়েছে, তো এই জায়গাটাতে কোন সাইডটাতে আগে প্রায়োরিটি দেওয়া উচিত? আমি মনে করি আগে যেটা বলা হয়েছে যে বন্ধ কারখানা চালু করতে একটা শর্ত দেওয়া হয়েছে সিআইবি ভালো হতে হবে। আমি মনে করি এটাকে প্রত্যাহার করতে হবে, কারণ যারা ক্ষতিগ্রস্ত তাদের সিআইবি কিন্তু অলরেডি খারাপ হয়ে গেছে। সো এটা আমি মনে করি এই জিনিসটাকে আগে প্রাধান্য দিতে হবে। আরেকটা জিনিস হলো লোনের মেয়াদ 1 বছর করা হয়েছে, 1 বছর থেকে একটু বাড়ানো যেতে পারে আবেদন, সেটাকে 4-5 বছর করতে হবে, কারণ তার রিকভারি করতে সময় লাগবে। আর আরেকটা জিনিস আমি যেটা আপনি বললেন যে অবশ্যই
যারা বন্ধ হওয়ার পথে তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে। কর্মসংস্থান রাজস্বের সাথে তাদেরকে আগে বাঁচাতে হবে আমি মনে করি। তারপরে মাঠ পর্যায়ে আমি যেটা বললাম, একটা কমিটি করতে পারে, একটা বিশেষজ্ঞ কমিটি করতে পারে, তারা দ্রুত মাঠ পর্যায়ে যাচাই করে দেখবে যে কোন প্রতিষ্ঠানটা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা কি কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গায় দ্রুত বেসিস গবেষণা করে বা কমিটি যাচাই বাছাই করে তারা ঋণটা অনুমোদন করতে পারে। এবং আমি মনে করি সেক্ষেত্রে আমাদের ব্যাংকারদেরকেও সহযোগিতা করতে হবে বাংলাদেশের ব্যাংকের নির্দেশনা অনুসারে। আলটিমেটলি যদি একটা প্রতিষ্ঠান না চলে, সেখানে কিন্তু শ্রমিক বেকার হয়, সরকার রাজস্ব পায় না, সাথে সাথে ব্যাংকে কিন্তু টাকা পায় না। সো আমরা মনে করি আমাদের যে জটিল সুদ ব্যবস্থা, সেটা একটা অন্যতম দায়ী। আমাদের আজকে যে খেলাপি বাড়ছে, আপনারা জানেন বিভিন্ন কারণে কেন দুর্নীতি অনিয়ম হয়েছে। সো আমরা মনে করি সরকার, নতুন সরকার এসেছে, তারা এই বিষয়ে যথেষ্ট সচেতন, আমরা দেখছি তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। পাশাপাশি যে জটিল সুদ ব্যবস্থা, সর্বোচ্চ সুদ ব্যবস্থা, আমাদের 13-14% ইন্টারেস্ট নিয়ে আসলে এখানে সার্ভাইভ করা খুব কঠিন হয়ে যায়, অটোমেটিক খেলাপি হয়ে যায়। আলটিমেটলি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, ব্যাংকও ক্ষতিগ্রস্ত হয়, তাদের টাকা পায় না। এবং এখানে সুদের উপর সুদ বৃদ্ধি, চক্রাকারের সুদের উপর সুদ বৃদ্ধি হয়, সেটাও একটা ক্ষতির কারণ। এই জিনিসগুলো আমরা মনে করি ব্যাংক খাত এবং সরকার অবশ্যই তারা আন্তরিক অর্থনীতি খাতে তারা এই জিনিসগুলো বিবেচনা করবে। আর সাথে সাথে 15টা প্যাকেজ যেই শর্তগুলো বললাম, শর্তগুলো শিথিল করবে, যাতে আমরা সরকারের যে উদ্দেশ্য 15টা প্যাকেজ, সেটা বাস্তবায়ন হবে আশা করি। এবার আমরা বিপুল কর্মসংস্থান হবে, কর্মসংস্থান গুলা টিকে থাকবে এবং আমার মনে করি সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে সাথে সাথে। এবং আমাদের দেশে দেখছেন বিনিয়োগের করা, আপনারা দেখেছেন বিগত 1-1.5 বছরে অনেক প্রতিষ্ঠান, 400-500 প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সো প্রতিষ্ঠানগুলো কি কারণে বন্ধ হয়েছে, দ্রুত তারা যাচাই বাছাই করবে একটা টিমের মাধ্যমে। এবং আমরা মনে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে অবশ্যই দ্রুত চালু করার ব্যবস্থা করবে। এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে, যারা বন্ধ হওয়ার পথে, তাদেরকে আগে প্রায়োরিটি বেসিসে অবশ্যই সেই টিমটা যাচাই বাছাই করে তাদেরকে ঋণ অনুমোদন করবে আমি মনে করি। তাহলে আমরা মনে করি যে আমাদের 15 প্যাকেজ এটা সাকসেসফুলি ইনশাল্লাহ আমরা সাকসেসফুলি সেটাকে কার্যকর করতে পারবো। জি, একদম শেষের দিকে চলে এসেছি। জানতে চাইবো যে সামনে যেহেতু বাজেট এবং 11 তারিখে এই বাজেট অ্যানাউন্সমেন্ট হবে, সেখানে আসলে এই সেক্টরের একটি কর্ণধার হিসেবে কি প্রত্যাশা করছেন? হ্যাঁ, আমরা অবশ্যই বাজেটে আমরা আশা করব যে সরকার নতুন যে বাজেট দিবে, অবশ্যই আমরা একটা অর্থনীতি বান্ধব একটা বাজেট পাবো। বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে সরকার পরিবেশ বান্ধব যে বিনিয়োগ, সোলার প্ল্যান্ট সহ যে ইলেকট্রনিক গাড়ি, এইগুলোতে সরকার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি ভালো পদক্ষেপ নিচ্ছে, তারা প্রস্তাবের ব্যবস্থা করছে। আমরা মনে করি সামনে আমাদের যে বিদ্যুতের সংকট, বিদ্যুতের উপর ব্যাক ট্যাক্স, বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুতের উপর ব্যাক ট্যাক্স সম্পূর্ণ মওকুফ করা হোক, যাতে আমরা আমাদের বিদ্যুতের বাড়তি দাম না দিতে হয়। এমনি আমরা এখন বিভিন্ন চ্যালেঞ্জ যাচ্ছি, এই জিনিসগুলো সরকার প্রায়োরিটি বেশি দেখবে। আমরা দেখেছি সৃজনশীল অর্থনীতির জন্য সরকার ফান্ড তৈরি করছে, এটা একটা ভালো পদক্ষেপ আমাদের তরুণদের জন্য। পাশাপাশি আমরা মনে করি স্টার্ট আপ, যেটা পুরো বিশ্বে এখন জনপ্রিয়, স্টার্ট আপদের জন্য সরকার একটা বিশেষ ফান্ড, বড় ফান্ড দিবে। শিক্ষা খাতে সরকার আরো। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জি, ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম এসি ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরীর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন।